দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিন। আজকে আপনাদের সঙ্গে আছি আমি আশিকিন প্রিন্স এবং আজকে আমরা কথা বলবো করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কের ব্যবহার কতটা জরুরি এবং কতটা কার্যকরী। আর এ কারণেই আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু মাস্ক পরার বিকল্প নেই। আর এ বিষয়ে কথা বলতে ভার্চুয়ালি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যোগ দিবেন যুক্তরাষ্ট্রের এডওয়ার্ড উইলিয়াম অ্যান্ড জেইনমার গাজল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর তাহের সাইফ। ডক্টর তাহের সাইফ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে জি। পাচ্ছি। ডক্টর তাহের সাহেব, প্রথমে আপনাকে জানতে চাচ্ছি যে এতদিন বলা হচ্ছিল যে হাঁচি কাশির মাধ্যমে এই করোনা ভাইরাসটি ছড়ায়। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রিসার্চে দেখতে পাচ্ছি যে পানির মাধ্যমেও এই ভাইরাসটি ছড়াতে পারে অথবা ছড়ায়। তো এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আসে? জি, এটা এখনো অনেক কিছু আমরা শিখছি যতদিন যাচ্ছে করোনা সম্পর্কে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে আ যে সমস্ত নেইবারহুডে যে সমস্ত মহল্লায় অনেকে ইনফেক্টেড সেখান থেকে যে বর্জ্য পানিগুলো বেরোচ্ছে সেগুলোতেও ভাইরাসটা পাওয়া যাচ্ছে। এবং অনেকে বলছেন যে সেখান থেকেও একটা মহল্লার আ কতজন এফেক্ট হতে পারে তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের এখানে যে সিডিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সেটা এখনো ওই পানির মাধ্যমে ছড়ানোটাকে নিয়ে আম আ কোনো মতামত ব্যক্ত করেন নাই, আমার জানার মতে। তো এই করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কের ব্যবহারটা আসলে কতটা জরুরি বলে আপনি মনে করেন, যেহেতু আপনি এটা নিয়ে কাজ করছেন? জি, অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। সিডিসি যেটা বলছে যে সোর্স কন্ট্রোল মানে যেখান থেকে উৎপত্তি হচ্ছে ডিজিজটার সেটা হচ্ছে সোর্স। আমি ইনফেক্টেড যদি হই তো আমি হচ্ছি সোর্স। তো মাস্ক তো অনেকটা সোর্স কন্ট্রোলের মতো কাজ করে। যে আমি যখন কথা বলছি, আমি যখন হাঁচি দিচ্ছি, কাশি দিচ্ছি, তখন ওই ছোট, ছোট ড্রপলেট বের হয়ে আসে। সেই ড্রপলেটগুলো ছোট, ছোট আ জলকণার মতো থুতুর সঙ্গে যেটা বের হয়ে আসে এবং এই ভাইরাসগুলো থাকে ওই থুতুর ভিতরেই। ওই ছোট, ছোট জলকণার ভেতরেই। তো জলকণাগুলোর সাইজ হচ্ছে ধরেন ১ মিলিমিটার বা তার কম। আ দ ১০ মাইক্রন, ৫ মাইক্রন থেকে শুরু করে পুরো রেঞ্জের মধ্যে। তো একেকটা জলকণার মধ্যে অনেক ভাইরাস পার্টিকেল থাকতে পারে। তো সেগুলো যখন হাঁচি-কাশি কথা বলছি, বের হয়ে যাচ্ছে। তো সেগুলো বাতাসের সঙ্গে ভেসে বেড়াচ্ছে। আমার আশেপাশের যে কেউ থাকে ওনারা যদি সেটাকে আবার নিঃশ্বাসের সঙ্গে নিয়ে নেন, তখনই মেইন ওটা হচ্ছে প্রধান কারণ ছড়ানোর। আ তো আমি যদি একটা স্ক্রিন শেয়ার করতে পারি তাহলে হয়তো দেখাতে পারতাম যে এই গবেষণাটা কোত্থেকে এসছে। একটা মৌলিক সায়েন্টিফিক স্টাডি থেকে আসছে এটা। এই ৬ ফিট বলি যে বা ২ মিটার দূরে থাকতে বলি। সেটার কারণটাই হচ্ছে যে অনেকগুলো জলকণা পড়ে যায় মাটিতে ওদের ওজনের জন্যে। আর কিছু আরেকটু দূরে যায়। সেজন্যই ওই ৬ ফিট বা ২ মিটারের আ সোশ্যাল ডিসট্যান্স করতে বলে। যাতে দূরে থাকা যায়। কিন্তু ঘনবসতি হলে বা আমাদের যখন ক্লাস পড়াতে যাই বা মিটিং থাকে অনেকের তখন তো সেটা সম্ভব না। বা সম্ভব হলেও অনেক সময় কিছু, কিছু জলকণা আরো দূরে যেতে পারে। তো যদি আমরা মাস্ক পরি তাহলে প্রথমতই বেশিরভাগ জলকণাই যেতে পারে না। বেশিরভাগ জলকণাই থেকে যায় মাস্কের ভেতরে। তো সেজন্যই সেটা হচ্ছে সোর্স কন্ট্রোল। আর যারা সুস্থ আছেন তারাও যদি মাস্ক পরেন তাহলে যাই বের হলো সেটার থেকেও রক্ষা করা যায়। কাজেই দুপক্ষই যদি মাস্ক পরে তাহলে খুব সাধারণ জ্ঞানেই বলে যে আ রোগ প্রতিরোধ ছড়ানোটা কমানো সম্ভব। তো এটা নিয়ে তো অনেক গবেষণা হয়ে গেছে এ পর্যন্ত এবং সবগুলোতেই মোটামুটি একই কনক্লুশন যে মাস্ক হেল্প করে সিগনিফিক্যান্টলি। তো ডক্টর সাইফ, প্রথম দিকে বলা হলো যে মাস্ক পরার কোনো প্রয়োজন নেই, কিন্তু এখন বলা হচ্ছে মাস্ক পরতে হবে, মাস্ক পরলে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। এই ডিলেমাটা কেন আসলে ডাব্লিউএইচও থেকে কেন এরকম করা হলো, কি মনে হয়? জি, জি, সেটা একটু কনফিউশন হয়ে গেছে সারা পৃথিবীতেই। আ WHO বা আমি যতটুকু জানি সিডিসি ১ম দিকে আ বলা হচ্ছিল যে আম মাস্কটা তাদের জন্যই দরকার যারা ডাক্তার, নার্স যারা রোগীকে সাহায্য করছেন। তার বড় কারণ ছিল যে আমরা যদি মাস্ক তখন বলত ওরা সবাইকে ব্যবহার করতে তাহলে পৃথিবীতে অতগুলো মাস্ক নাই। অতগুলো মাছ তৈরি করা সম্ভব ছিল না। আমি আমেরিকার পরিপ্রেক্ষিতেই বলছি যে, আমেরিকায় ৩৫০ মিলিয়ন লোকের গ বসতি এবং প্রত্যেকেই যদি প্রত্যেকদিন একটা করে মাছ ব্যবহার করে, তো প্রতিদিনই ৩৫০ মিলিয়ন মাছ লাগবে। সেটা সম্ভব ছিল না। তো ওইজন্য সিডিসি বলছিল যে, আমাদের যাই মাস্ক আছে, সেটা যাতে ডাক্তার, নার্স উনারা ব্যবহার করেন, সঙ্গত কারণেই। প্রশ্ন ছিল আসলে যে, ওই সার্জিক্যাল মাস্কের বদলে কি করা যায়? সেটা তখন জানা ছিল না। আম এবং ইনফেক্ট সিডিসির সঙ্গে আমরা কথা বলছিলাম সেই ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের মাঝামাঝি।
যে কাপড়ের মাস্কের ভূমিকা কতটুকু হতে পারে। তো তখনও কোনো সলিড সায়েন্টিফিক ডাটা ছিল না যে কাপড়ের মাস্ক হলে পরে এই ড্রপলেটগুলো গেলে বা জলবিন্দুগুলো গেলে কতটুকু প্রোটেকশন দেবে সার্জিক্যাল মাস্কের বদলে যদি পরি। তো তখন আমরা দেখলাম আসলে যে ২ লেয়ারের কাপড় দিলে অনেক লাভ হয়। তো তারপর থেকেই ওই একই সময় উইদিন এ উইক আসলে সিডিসি বললেন যে সবাই যাতে মাস্ক পরে। তার ২ টো কারণ, ২ টো খুব ইম্পোর্টেন্ট কারণ এই করোনা ভাইরাসের জন্যে। ১ম কারণটা হচ্ছে যে করোনা ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন তাদের অনেকে বলছেন অর্ধেকের বেশি যাদের কোনো সিম্পটম নাই, কোনো উপসর্গ নাই। ওরা মানে সবকিছু করে যাচ্ছেন। কোনো জ্বর নাই, সর্দি নাই, কাশি নাই। কিন্তু রোগ ছড়িয়ে যাচ্ছেন। কথাবার্তা বলে এসিম্পটোম্যাটিক যারা। তো আর যারা সিম্পটোম্যাটিক তারা তো আছেনই। তো এখন দেখা গেল যে এত লোক আ রোগটা ছড়াচ্ছে না জেনেই, কাজেই মাস্ক তো তাহলে সবাইকে পড়তে হবে। তো এখন তো প্রশ্ন আসছে ওই ৩৫০ মিলিয়ন মাস্ক কোত্থেকে আসবে? তখন বলা হলো, ততক্ষণে আমাদের কিছু রেজাল্ট চলে আসছিল। দেখা গেল যে ২ লেয়ারের কাপড় দিলে খুব লাভ হচ্ছে। তার কিছুদিন পরেই সিডিসি বললেন যে সবাই মাস্ক ব্যবহার করতে হবে। ঘরের কাপড় দিয়ে করলেও হবে। এবং এখন পর্যন্ত সিডিসি ওই আমাদের যে কাজটা আছে সেটাকে রেফার করে এবং অন্যান্য কিছু কাজ রেফার করে ওই রিকমেন্ডেশনটা দিয়েছে যে ২ লেয়ারের কাপড়, গেঞ্জির কাপড় দিয়ে মাস্ক করলে যাতে সবাই সেই মাস্কটা পরতে পারে। তো এটা বলার পরে তখন আমেরিকার বিভিন্ন স্টেটে এটা বাধ্যতামূলক করা হলো যে মাস্ক পরতেই হবে। মাস্ক না পরলে পাবলিক প্লেসে, দোকানে ঢোকা যাবে না, রেস্টুরেন্ট ঢোকা যাবে না। আম তো এই নিষেধাজ্ঞাগুলো চলে আসছে। তাহলে কি বলা যায় যে প্রথম দিকে কৌশলগত কারণেই এরকম একটা ডিরেকশন দেওয়া কৌশলগত হয়েছিল? কারণে। জি, জি, জি। জি। কৌশলগত কারণে এবং ওই খুব সলিড সায়েন্টিফিক ডাটা ছিল না। যে ডাটা যেটা ছিল যে মাস্কটা ব্যবহার করা হতো মোস্টলি ওই যে আপনারা যেটা শুনছেন যে N95 কমন একটা মাস্ক, খুব বিখ্যাত মাস্ক এটা। ওদের কারণটা ছিল যে ওই মাস্কগুলো ব্যবহার করা হতো যে ধুয়ো থেকে বাঁচানোর জন্য। যে কোথাও খুব আম আ খুব ন্যানো পার্টিকেল ভেসে বেড়াচ্ছে। তো ওই N95 এর কারণটা হচ্ছে যে 95% অফ 300 ন্যানোমিটার পার্টিকলস মানে 0.3 মাইক্রন পার্টিকেল গুলো ঢুকবে না। 95% ঠেকাবে। কিন্তু এই করোনা ভাইরাসটা হচ্ছে যে একটু আগে বললাম যে জলকণা থেকে বেরোচ্ছে। তো সেগুলো একটা করে ভাইরাস বেরোচ্ছে না। ভাইরাসগুলো থাকছে জলকণার ভেতরে, থুতুকণার ভেতরে। তো এখন বৈজ্ঞানিক তথ্য থাকতে হবে যে আমি যে একটা ২ লেয়ারের মাস্ক ব্যবহার করব, তাহলে ওই জলকণার থেকে কি করে আমাকে রক্ষা করবে? বা জলকণা যদি চলে যায় ভেতর দিয়ে, তাহলে ওই মাস্কটা কতটা প্রোটেকশন দিবে? এই তথ্যটা ছিল না। আ এর আগের সবগুলো বৈজ্ঞানিক গবেষণায় বেশিরভাগ বৈজ্ঞানিক গবেষণায় হয়েছিল যে ওই ন্যানো পার্টিকলস গুলো ভেসে বেড়াবে বাতাসে এবং সেগুলো ওই কাপড়ের ফাঁক দিয়ে চলে যায়। ভয় ছিল যে এই কাপড়ের মাস্ক দিয়ে লাভ হবে না। কারণ ওই ভাইরাসগুলো তো ১০০ ন্যানোমিটার মাত্র। এই ১ মাইক্রনের ১০ ভাগের ১ ভাগ। খুবই ছোট, চোখে দেখা যাবে না। সেগুলো চলে যাবে কাপড়ের ভেতর দিয়ে। যেটা আ সৌভাগ্য বলতে হবে যে ওই ভাইরাসগুলো একা ঘুরে বেড়ায় না। ওরা ওই ড্রপলেটের ভেতরে থাকে এবং ড্রপলেটগুলো সাইজে বড় হয়। কিন্তু ড্রপলেটগুলো অসুবিধা হচ্ছে যেগুলো খুব হাই স্পিডে আসে। আমরা যখন হাঁচি-কাশি দেই, তখন এত জোরে আসে যে ওই ইমপ্যাক্টটা নিতে পারবে কিনা কাপড়, ওর ভিতর দিয়ে চলে যাবে কিনা, এই তত্ত্বটা ছিল না সিডিসির কাছে। তো এখন ডক্টর সাহেব আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বাংলাদেশে KN95 মাস্কটাও ব্যবহার করছেন। তাহলে এটা কোরিয়া থেকে KN95 মাস্কের বৈশিষ্ট্যটা কি আসলে? চেনটা হচ্ছে কোরিয়ান বলে যে যদি N95 হয় তাহলে আমেরিকান কোম্পানি করে, আমি যত জানি। আর কেন হচ্ছে যে যদি কোরিয়ান কোম্পানি করে। ইনফেক্ট আমি নিজেও কিছু পাঠিয়েছি কিছু ডক্টরদের জন্যে। তো ওই আ ওই যে নাম্বারটা থাকে 95 বা 94 কখনো বলে, ওই নাম্বারটা হচ্ছে যে কত পার্সেন্ট ঠেকানো হচ্ছে। যদি ১০০ টা পার্টিকেল থাকে যেটার সাইজ হচ্ছে ৩০০ ন্যানোমিটার বা তার উপরে, তাহলে ৯৫ টাকে ধরে ফেলবে। ওইখান থেকেই আসছে। কে হচ্ছে কোরিয়ান, এগেইন আমি যতটুকু জানি। আর যদি N95 হয় তাহলে তো আমেরিকান কোম্পানি থেকে আসবে। তো তাহলে এই ক্ষেত্রে কোনটা ইউজ করা ভালো? আপনি কি সার্জিক্যাল মাস্ক মানে সাধারণ মানুষ যারা তারা কি কোনটা ব্যবহার করবে? KN95, N95 নাকি সার্জিক্যাল মাস্ক? আপনার সাজেশনটা কি? হ্যাঁ, আসলে এই আ এই সবগুলো মাস্কেরই আ সবগুলোই ভালো মাস্ক। কোনো সন্দেহ নেই যদি প্রপারলি তৈরি করা হয়। আ এখন যেটা
দেখতে হবে যে ওই মাস্কগুলো যে আমরা যেভাবে পরি, যেভাবে ব্যবহার করি সেটা খুব ইম্পোর্টেন্ট। কারণ আমি একটা খুব ভালো কোয়ালিটির মাস্ক দিলাম। কিন্তু দেখা গেল যে আমার নাকের নিচে পড়ছি। আমি অনেককে দেখি এখন নাকের নিচে পড়ছি। তাহলে তো কোনো লাভ হলো না। কারণ আমি তো নিঃশ্বাস নিচ্ছি বাতাস থেকে। সেখান থেকে তো সমস্যাগুলো হচ্ছে। আচ্ছা, তারপরেও দেখা গেল যে মাস্ক পরলাম কিন্তু অনেক ফাঁকা রয়ে গেল। দুপাশ থেকে বাতাসও বের হয়ে যাচ্ছে বা বাতাস ঢুকছে। ঠিকমতো ফিট হলো না। তো তাতেও লাভ হচ্ছে না। তো এখন ওই মাস্কের ওই বিভিন্ন বিদেশ থেকে মাস্ক আসবে, খুব হাই কোয়ালিটি মাস্ক, কিন্তু ঠিকমতো পরতে পারলাম না। আমি যখন মাস্ক খুলে রাখলাম, দেখা গেল যে যেখানে রাখলাম ওই কোন দিকে এর আগে পড়েছিলাম, এখন সেদিকটা উল্টিয়ে আবার পড়লাম। আ তাহলেও লাভ হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই সার্জিক্যাল মাস্ক N94 বা KN94, 95 এগুলো ভার্সাস কাপড়ের মাস্ক। এখন যদি আমরা ওই ফ্যাক্টরি প্রডিউসড মাস্ক ব্যবহার করি, যে KN95 বা N95, তাহলে এত লোককে ডিস্ট্রিবিউট করা খুব ডিফিকাল্ট এবং হাই কোয়ালিটি মাস্ক। ওই জন্যই সিডিসি বলছে যে ঘরের কাপড় দিয়ে 2 লেয়ারের টি-শার্ট দিয়ে মাস্ক পরলেও মোটামুটি একই ধরনের ফল পাওয়া যেতে পারে। আমাদের স্টাডিগুলোতে আমরা তাই দেখিয়েছি যে তো ডক্টর যদি সাইফ, আপনারা যে স্টাডি করেছেন, রিসার্চ করেছেন, সেই বিষয়টি নিয়ে আমরা বিরতির পরে কথা বলবো। আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, দর্শক, সময়টি বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি মাস্ক পরার বিকল্প নেই, এই আলোচ্য বিষয়বস্তুতে, এবং আমাদের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্র থেকে ডক্টর তাহের সাইফ। ডক্টর তাহের সাইফ, আবারও আপনার কাছে যাচ্ছি যে এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার তো রিসার্চ করছেন করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের বিষয়। তো সেই গবেষণায় আপনারা কি পেয়েছেন এখন পর্যন্ত? জি। তো আমাদের প্রশ্ন ছিল যে সার্জিক্যাল মাস্ক আমরা জানি খুব ইফেক্টিভ। কিন্তু সাধারণ লোকের জন্যে আমাদের কি হাতিয়ার আছে? তার মধ্যে একটা হতে পারে যে কাপড় দিয়ে মাস্ক দিয়ে লাভ হবে কিনা? আ তো মাস্ক দিয়ে যে লাভ হয় সেই গবেষণাটা করা হয়ে গেছিল অলরেডি। তো তখন আমরা শুরু করলাম যে ১ম কোয়েশ্চেন ছিল যে অ্যা যেই কাপড়টা সবচেয়ে সহজলভ্য, গেঞ্জির কাপড়, কটন দিয়ে করা, সেটা যদি ব্যবহার করি তাহলে আমাদের ওই যখন আমরা হাঁচি-কাশি দেই তাহলে কতটুকু ড্রপলেট ধরে রাখতে পারে? সেটাই হচ্ছে মেইন প্রশ্ন এই কোভিডের জন্যে। তো দেখলাম যে ওই ১ লেয়ার যদি ব্যবহার করি আর যদি আমরা ওই সেই ড্রপলেট তৈরি করতে পারি, যেটা নাকি খুব হাই স্পিডে আসে, মাস্ক ব্যবহার করছেন যিনি তাদেরকে আ সেটা মিমিক করার জন্য, সেটাকেও মানে রিপ্রোডিউস করার জন্যে। তখন দেখলাম যে ১ লেয়ার কাপড় দিলে দেখা যায় যে ধরেন অ্যাবাউট 50% ড্রপলেট ধরে রাখতে পারে। বাকি 50% চলে যায়। এটা তো খুব পুয়ার পারফরম্যান্স, কারণ ওই 50% চলে গেলে তো লাভ হলো না। কিন্তু দেখা গেল যে যদি সেকেন্ড লেয়ার দেই তাহলে যেটা হয় খুব ইন্টারেস্টিং, কারণ ওই সেকেন্ড লেয়ার দিলে আমাদের ১ম ধারণা ছিল হয়তোবা যে 50% চলে গেল তার অর্ধেক চলে যাবে। তার মানে 25% চলে যাবে। কিন্তু দেখা গেল যে আসলে 25% যায় না। ধরে রাখতে পারে প্রায় পুরো সবটুকুই। শুধুমাত্র যায় about 5%। তার মানে যদি ২ লেয়ারের কাপড় ব্যবহার করি, গেঞ্জির কাপড়, তাহলে ওইটা একেবারে সার্জিক্যাল মাস্কের মতো হয়ে যাচ্ছে। হুম? তো ওইটাই ছিল আমাদের একটা বৈজ্ঞানিক কোয়েশ্চেন যে কেন হচ্ছে এটা? ২ লেয়ার দিলে এতটা ইফেক্টিভ কেন হচ্ছে? তো সেটা আমাদের তখন আমরা ওই খুব হাই স্পিড কিছু ক্যামেরা ইউজ করেছিলাম, যেটাতে ১০,০০০ ফ্রেম তোলা যায় প্রতি সেকেন্ডে। দেখলাম যে ড্রপলেট গুলো আসছে যখন, তখন ১ম লেয়ার কিছু ড্রপলেট ছেড়ে দিচ্ছে। কিন্তু ছাড়ার সময় ওরা ওদের যে হাই ভেলোসিটি নিয়ে এসছিল, সেই ভেলোসিটি গুলো থাকছে না আর। অনেকটা এরকম যে আপনি অনেক বুলেট আসছে, কিন্তু আপনি একটা ব্যারিয়ার দিচ্ছেন। কিছু বুলেট চলে যাচ্ছে, কিন্তু যাওয়ার সময় ওরা ওই আগের গতি নাই আর। তাহলে পরের যে লেয়ারটা আসছে তারা যদিও ওই 50% পাচ্ছে, কিন্তু 50% গুলো পাচ্ছে সেটার মধ্যে সে গতি তেমন নাই। তখন ওই পরের লেয়ারটা খুব ইফেক্টিভলি সব ধরে রাখছে। এটাই ছিল আমাদের একটা বড় ফাইন্ডিং যে ২ টো লেয়ার দিলে কেন ইফেক্টিভ হচ্ছে। কিন্তু আরেকটা যেটা বড় সুবিধা হলো আরো, যে ওই মাস্ক পরলে পরে আমাদের এমন একটা ব্যারিয়ার থাকা উচিত যাতে করে আমরা শ্বাস নিতে পারি। কারণ আমরা যদি শ্বাস ঠিকমতো না নিতে পারি তাহলে ওই বেশিরভাগ বাতাস চলে যাবে মাস্ক এবং মুখের যে গ্যাপ থাকবে তার মাধ্যমে। তাহলে মাস্ক পরে লাভ হলো কি? আমি তো সব বেড়ে যাচ্ছে ওদিক দিয়ে।
তো এমন একটা কাপড় হতে হবে যাতে নাকি আমরা সহজে নিঃশ্বাস নিতে পারি এবং কাপড়টার মাধ্যমেই ফিল্টারিংটা হয়। তাহলে ব্রিদেবিলিটি যেটাকে আমরা ব্যবহার করেছি, ওই ব্রিদেবিলিটি দেখলাম যে ২ লেয়ারের গেঞ্জির কাপড় দিলে পরে ওই সার্জিক্যাল মাস্কের দ্বিগুণ ব্রিদেবল থাকে, মানে দ্বিগুণ শ্বাস নেওয়া সহজ হয়। তার মানে ফিল্ট্রেশনটা যদিও 95% এর মধ্যে হচ্ছে, সার্জিক্যাল মাস্ক প্রায় 96-97%, যদিও 2% কম হচ্ছে 95% ভার্সেস 97%, কিন্তু শ্বাস নেওয়াটা অনেক ইজি। তার মানে ফিল্ট্রেশনটা অনেক ভালো হবে, আপনার সাইড দিয়ে বাতাস বেরোবে না, পড়াও সুবিধা। ডক্টর সাইফ, তো সেটি আমরা আমরা দেখেছি অনেক সময় মাস্ক থেকে ববলিন বের হয়, সূক্ষ্ম সূক্ষ্ম সুতার কণা কণা থাকে, সেগুলো যদি নাকের মধ্যে মুখের মধ্যে যায় তো পরবর্তীতে কোনো স্বাস্থ্যগত কোনো সমস্যা তৈরি হতে পারে কিনা? সেটা যদি আপনার যদি যেটা বেরোচ্ছে কাপড় থেকে সেটা যদি হার্মফুল, সেটা প্রথমত সেটা না নেওয়াই ভালো, কারণ আমরা তো জানি না যে কি বেরোচ্ছে। তো ওই জন্যই যে কাপড়গুলো থেকে সেগুলো বের হয় না এবং ধরেন অনেকবার ধুলে পরেও কাপড়টা নষ্ট হয় না, সেরকম কাপড় ব্যবহার করে সবচেয়ে মানে সঙ্গত মনে হয় আমার কাছে। কারণ রিস্ক নিয়ে তো লাভ নাই, মানে এটা তো অল্প একটু কাপড় লাগবে, একটা গেঞ্জির থেকে 2টা-3টা মাস্ক বানানো যায়, কাজে 2টা লেয়ার করলেও সহজেই বানানো যায়। এবং ইউজুয়ালি আমাদের পরীক্ষায় আমরা একটা গেঞ্জি ব্যবহার করেছিলাম যেটা 5 বছর ব্যবহার করা হয়েছে, অনেকবার ধোয়া হয়েছে এবং সেটার কাপড় দেখলাম যে এফিসিয়েন্সি একেবারেই কমে নাই। তো আপনার গবেষণার প্রেক্ষিতে যদি বলি তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ যে মাস্ক ব্যবহার করছে এবং চিকিৎসকরা অথবা নার্সরা হাসপাতালে যে মাস্কটা ব্যবহার করছে সেখানে কোনো গুণগত কোনো পার্থক্য আছে কিনা আপনার রিসার্চের প্রেক্ষিতে আপনি কি বলবেন? যে আমরা আসলে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আমরা বাংলাদেশ থেকে কয়েকটা মাস্ক নিয়ে এসেছিলাম র্যান্ডমলি হাসপাতাল থেকে। কিন্তু সংখ্যায় খুব কম, মানে এই পরীক্ষাগুলো করার জন্য আসলে অনেক বড় স্টাডি করা দরকার। আমাদের জাস্ট ৩-৪টা মাস্ক আমরা নিয়ে এসেছিলাম, যেটা হসপিটাল থেকে আর বাইরে যেটা পাওয়া যায়, বাজার থেকে যেটা পাওয়া যায় সাধারণ লোকের জন্য সার্জিক্যাল মাস্কই বিক্রি করা হচ্ছে। তো আমাদের যদি আমরা আমেরিকার যে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করি আর যেটা বাংলাদেশে কম্পেয়ার করি, তাহলে গুণগতভাবে আমেরিকান মানের কাছাকাছিও নাই। যেমন যদি এক্সাক্ট আমি যদি স্ক্রিন শেয়ার করতে পারতাম তাহলে ডাটাটা দেখাতে পারতাম। যেটা হচ্ছে যে এফিসিয়েন্সিটা অ্যাবাউট 85% এর মতো। এটা কি বাংলাদেশ যুক্তরাষ্ট্রেরটা নাকি বাংলাদেশেরটা? না, যুক্তরাষ্ট্রের 97% এর মতো এফিসিয়েন্সি। বাংলাদেশে এটা পাচ্ছিলাম, আমার সংখ্যাটা আপনাকে বলতে পারি এখনই, ডাটাটা আমার সামনেই আছে এখন। বাংলাদেশের থেকে যেগুলো টেস্ট করেছিলাম তাতে আমরা একটা মেডিকেল মাস্কে পেয়েছিলাম 85.5%, আর আরেকটাতে পেয়েছিলাম 87.2%। আর যদি আমেরিকানটা সার্জিক্যাল মাস্ক কম্পেয়ার করি তাহলে সেটা পাচ্ছিলাম আমরা 96-97%-এর মতো। তো কাজে এফিসিয়েন্সিটা অনেক কম। কিন্তু বাংলাদেশ থেকে আবার ওই গেঞ্জির কাপড়ও নিয়ে এসেছিলাম, গেঞ্জির কাপড় যখন 2 লেয়ার দিচ্ছিলাম তখন পাচ্ছিলাম 96.2%। তার মানে 2 লেয়ারের গেঞ্জির কাপড় আমাদের টেস্ট অনুযায়ী বাংলাদেশে যে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা হচ্ছে, যে স্যাম্পলগুলো আমি পেয়েছি খুবই সামান্য স্যাম্পল, সেই স্যাম্পলে 2 লেয়ারের গেঞ্জির কাপড় আমাদের দিচ্ছে 96% এফিসিয়েন্সি, আর সার্জিক্যাল মাস্ক দিচ্ছিল অ্যাবাউট 85-86% এফিসিয়েন্সি। তো আপনাদের গবেষণা অনুযায়ী বলা যায় যে সার্জিক্যাল মাস্কের যে গেঞ্জি কাপড়ের তৈরি যে মাস্কগুলো সেগুলো বেশি এফিসিয়েন্সি। জি, অ্যাটলিস্ট আমি যে 3টা স্যাম্পল পেয়েছি সেই 3টা স্যাম্পলের ভিত্তিতে সেটাই। তো মাস্ক কিন্তু ব্যবহারের কোনো সিডিসির কোনো গাইডলাইন আছে কিনা? গাইডলাইন আছে, যেটা ওরা বলছে যে মেইন গাইডলাইন হচ্ছে যেটা যে গেঞ্জির কাপড়, টি-শার্টের কাপড়ের যে গাইডলাইনটা সেটা ওরা বলছে 2 লেয়ার। এবং 2 লেয়ারের ওখানে অবশ্য কোনো ডাটা নাই। ওরা সিডিসিতে আমাদের কাজটাকে রেফার করেছে এবং বলছে যে 2 লেয়ারের গেঞ্জির কাপড় ব্যবহার যেন সবাই করতে পারে এবং যদি কেউ মাস্ক না বানাতে পারে, যদি কারোর মেশিন হাতে না থাকে, সেলাই মেশিন, তাহলে যেন যাতে নাকি ওই মাফলারের মতো ব্যবহার করে, মানে মুখটা ঢাকতে পারলেই হলো, মুখ আর নাক ঢাকতে পারলেই হলো, যেটা ওরাকে বলছে ফেস কাভারিং। সো সামহাউ ফেস ঢাকার দিয়ে কথা, মাস্ক হোক বা না হোক। আর মেইন কারণটা হচ্ছে যে এইটা একটা হাতিয়ার যেটা আমাদের সবার কাছেই আছে। তো ডক্টর সাইফ, এই বিষয়ে আপনার সঙ্গে আরও কথা বলবো বিরতির পরে ফিরে এসে। দর্শক, সময় হলো একটি বিরতির পরে ফিরে এসে আমরা আবারও কথা বলবো সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে।
দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি মাস্কের ব্যবহার কতটা জরুরি করোনা ভাইরাস প্রতিরোধে, এবং এই বিষয়ে কথা বলতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে আছেন ডক্টর তাহের সাইফ। ডক্টর তাহের সাইফ, আপনাকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। এ পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের রিসার্চ করছেন, গবেষণা করছেন, আপনি ফলাফলের কথা বললেন, তো এই ফলাফলের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে কোন ধরনের মাস্কটা ব্যবহার করা হচ্ছে, আপনারা কি দেখছেন যুক্তরাষ্ট্রে? জি, আমাদের আসলে স্টাডিটার পরপরই সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল সিডিসি ওরা বলেছিল যে কাপড়ের মাস্ক ব্যবহার করতে সবার জনসাধারণের জন্য। কাপড়ের মাস্ক বা ফেস কাভারিং যেটা বলে, জাস্ট মুখ এবং নাক ঢেকে রাখার জন্য। তো ওই তারপর থেকে যুক্তরাষ্ট্রে বেশিরভাগ লোকজনই এই কাপড়ের মাস্ক ব্যবহার করছে। ২ লেয়ারের কাপড়ের মাস্ক ব্যবহার করছে এবং ওই অনেক সময় অনেকে ঘরে তৈরি করে বিলি করছে। অনেক ফ্যামিলিতে আছে যে আমাদের এই মহল্লাতে আছে যে অনেক গ্রুপ করে ওরা শত, শত মাস্ক বানিয়ে আ হসপিটাল বা অন্যান্য মানুষকে বিলি করছে। এখন অনেক মাস্কের কোম্পানি হয়ে গেছে। আ দর্জির যারা কাজ করতো ওরাও মাস্ক বানাচ্ছে। যারা ছোট, ছোট ফ্যাক্টরি ছিল ওরাও এই কাপড়ের মাস্ক বানাচ্ছে। তো এখন আমি যা দেখি আশেপাশে কাপড়ের মাস্কই হচ্ছে মেইন। সার্জিক্যাল মাস্ক সে তুলনামূলকভাবে কম। আমি যদি জাস্ট আমি এটা তো স্টাডি করি নাই। কিন্তু জাস্ট আশেপাশে দেখলে আ দেখা যায় বেশিরভাগ লোককে আমি দেখি কাপড়ের মাস্ক ব্যবহার করতে এবং কিছু, কিছু আছে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করে। স্যার, আপনি বলছেন যে গবেষণা আপনি দেখেছেন যে বাংলাদেশে যে কাপড়ের মাস্ক, সেখানে 92% ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হচ্ছে। তাহলে এই কাপড়ের মাস্কগুলো কি চিকিৎসকরা হাসপাতালে ব্যবহার করতে পারবেন? আসলে হাসপাতালের জন্যে দরকার N95 সার্জিক্যাল N95 যেটা রেসপিরেটর বলি আমরা, সেটা হয় কি আপনার পুরোপুরি নাক মুখকে একেবারে সিল করে ফেলে। আ একেবারে প্রতিরোধ করে ফেলে। তো সেটা হচ্ছে আইডিয়াল, সেটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ওই ফাঁক দিয়ে যাতে নাকি জীবাণু না ঢুকতে পারে। তো সেটা যদি না হয় তাহলে ভালো কোয়ালিটির সার্জিক্যাল মাস্ক। আর যদি তাও না হয় তাহলে ওই ২ বা ৩ লেয়ারের গেঞ্জির কাপড় দিয়ে কাস্টম ফিট করে বানানো। যাতে নাকি আপনার যদি দর্জি বানিয়ে দেয় বা যদি কেউ ঘরেও বানায় তাহলে নিজেদের শেপ অনুযায়ী করতে পারে। তো সেটা করলেও হয়। মানে মাস্ক ছাড়া হসপিটালে যাওয়াটা অত্যন্ত ডেঞ্জারাস হবে এখন। স্যার, মাস্ক ব্যবহার করে তো শুধুমাত্র করোনা ভাইরাস প্রতিরোধ করা যায় না, অন্যান্য ভাইরাস তো প্রতিরোধ করা সম্ভব। কি কি অন্যান্য বলবেন? ভাইরাসও প্রতিরোধ করা সম্ভব। এটা অনেক স্টাডি হয়েছে এবং এই গত কিছুদিন আগেই মে মাসে একটা পাবলিশ করা হয়েছে নেচার মেডিসিনে। দেখা গেছে যে করোনা ভাইরাস, রাইনো ভাইরাস আম এবং ইনফ্লুয়েঞ্জা বিভিন্ন ধরনের ভাইরাস থেকে মাস্ক যদি ব্যবহার করা যায় তাহলে আ মানে সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হয়। এবং ওনার স্টাডিটা ছিল যে মাস্ক পরার পরে ১ ঘন্টা পরে ০.৫ ঘন্টা পরে ওদের আশেপাশের বাতাস থেকে স্যাম্পল কালেক্ট করে দেখিয়েছে যে স্যাম্পলে কতটুকু ভাইরাস থাকে এবং দেখা গেছে যে মাস্ক পরলে পরে সার্জিক্যাল মাস্ক সেই ক্ষেত্রে ছিল। সার্জিক্যাল মাস্ক পরলে পরে দেখা গেছে যে আম আ করোনা ভাইরাসের জন্যে ভাইরাস কোনো পার্টিকেল পাওয়াই যাচ্ছিল না বাতাসে। কাছাকাছি মাস্কের কাছাকাছি। কিন্তু ইনফ্লুয়েঞ্জাতেও সিগনিফিক্যান্ট ড্রপ করে। রাইনো ভাইরাসও সিগনিফিক্যান্টলি ড্রপ করে। স্যার, একটা মাস্ক বিষয় সবগুলোর ড্রপ করে। স্যার, একটা বিষয় জানতে চাচ্ছি যে আমরা তো অনেকে মাস্ক ব্যবহার করছি, সার্জিক্যাল মাস্ক, কাপড়ের মাস্ক, N95, K95 মাস্ক ব্যবহার করছি, কিন্তু এই মাস্কগুলো ব্যবহারের পরে কিভাবে ডিসপোজ অফ করতে হবে, কিভাবে রাখতে হবে, সেই বিষয়ে অনেকে জানি না। সো এই বিষয়ে যদি একটু আমাদের বলেন। খুবই, খুবই ইম্পোর্টেন্ট। মাস্ক যদি ঠিকমতো ব্যবহার না করতে পারি তাহলে মাস্কের কার্যকারিতা থাকবে না, হ্যাঁ? তো এখন যদি আমরা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করি, সার্জিক্যাল মাস্ক আসলে বলা হয় যে ১ দিন পরে ফেলে দিতে। তার কারণ হচ্ছে মাস্কের ভেতরের সাইডে কতগুলো ব্যাকটেরিয়াল জনবসতি তৈরি হয়। ব্যাকটেরিয়াল বায়োফিল্ম তৈরি হয়। তো সেগুলোকে ডিকন্টামিনেট করতে হয়। অনেক হসপিটালে ওই ডিকন্টামিনেশন এর জন্য আলাদা একটা প্রসিডিউর আছে। তো আমি যদি বাসায় ব্যবহার করি তাহলে যদি সার্জিক্যাল মাস্ক ব্যবহার করি তাহলে বেস্ট হচ্ছে ফেলে দেওয়া ১ দিন পরে। আর যদি আমরা কাপড়ের মাস্ক ব্যবহার করি তাহলে ধুয়ে ফেলে গরম পানি সাবান দিয়ে ধুয়ে ফেলে শুকিয়ে আবার সহজেই পরা যায়। স্যার, এটা আর যদি কতক্ষণ ধুতে হবে? এটা কি অনেকে বলে ৩০ মিনিট, অনেকে বলে ২০ মিনিট, অনেকে বলে ২ মিনিট। আসলে কতক্ষণ পর্যন্ত কাপড়ের মাস্কটা ধুতে হবে? হ্যাঁ, অনেকটা এরকম যে আমরা যখন আমাদের বাসন পেয়ালা ধুই, যখন আমরা ওই তৈলাক্ত খাবার খাই, আ তখন হুম। আমরা যেটা করি গরম পানি দিয়ে সাবান দিয়ে ঘষে ধুয়ে ফেলি। এখন আপনি চিন্তা করেন যে ওই প্লেট ধুতে যতটুকু সময় লাগে, আ ততটুকু যদি সময় দেই, যেমন আমি নিজে যেটা করি যে আমি এসে গরম পানিতে মাছটা চুবিয়ে রেখে সাবান দিয়ে একটু কষলিয়ে নেই।
আমি খুব বেশি হলে ১ মিনিট ধুই। ১ মিনিট ওটাকে রগড়াই এবং তারপরে আবার গরম পানি দিয়ে ধুয়ে চিপে সরিয়ে ফেলি। তো ওরকম ১-২ মিনিট ৫ মিনিট গরম পানি ভালো সাবান দিয়ে ধুয়ে ফেললে যেরকম চর্বি আমরা সরাই ওই লিপিড বাইলেয়ার দিয়েই তৈরি হয় করোনা ভাইরাসটা। ওই লিপিড বাইলেয়ার সরিয়ে ফেলতে পারলেই মাস্কটা আবার রেডি টু ইউজ। স্যার আমরা কিন্তু দেখতে পাচ্ছি সার্জিক্যাল যে মাস্ক পাওয়া যাবে না। বাংলাদেশের অনেকে মাস্ক ব্যবহার করছেন কিন্তু মাঝে মাঝে মাস্কটার থুতনি নিচে রাখছেন, যখন হাঁচি কাশি দিচ্ছেন তখন মাস্কটি সরিয়ে হাঁচি কাশি দিচ্ছেন। তো এ বিষয়ে আপনি জনগণের প্রতি একজন বিশেষজ্ঞ হিসেবে কি আহ্বান থাকবে আপনার? দয়া করে করবেন না এই কাজটা। এটি হচ্ছে আবেদন। কারণ আমাদের মাস্কটা হচ্ছে আমাদের ১ম হাতিয়ার। একমাত্র হাতিয়ার না, তবে একটা ইম্পোর্টেন্ট হাতিয়ার। আমরা যদি মাস্কটা সরিয়ে কাশি দেই, তাহলে আমরা অনেকের ক্ষতি করে ফেলতে পারি। আমার অজান্তেই ক্ষতি করতে পারি। আমি হয়তো কোনো উপসর্গ নাই এসিম্পটোম্যাটিক, কিন্তু আমি ক্যারি করছি ওই জীবাণুটা। আমি যদি মাস্ক সরিয়ে হাঁচি কাশি দিই, তাহলে আমার আশেপাশে অনেকের ক্ষতি হতে পারে। অনেকে ইনফেক্ট হতে পারে। অনেকে হয়তো ইয়াং আছেন, কিন্তু উনারা ইনফেক্টেড হয়ে হয়তো বাড়িতে গেলেন, বাবা-মাকে অসুস্থ করে দিলেন এবং বাবা-মা হয়তো শেষ পর্যন্ত মৃত্যুশয্যায় চলে গেলেন। অনেক দূর চলে যেতে পারে অসুখটা। মানে শুধুমাত্র বাতাস দিয়ে না, একজন থেকে আরেকজন ইনফেক্টেড হয়ে যেতে পারে। তাহলে আমাদের মাস্কটা পরতে হবে যাতে নাকি নাক এবং মুখটা ঢাকা থাকে এবং মুখের পিছন পর্যন্ত ঢাকা থাকে, যাতে নাকি বাতাসটা শুধু মাস্ক দিয়েই বের হতে পারে যতটুকু সম্ভব। আর মাস্কটা যখন খুলে রাখবেন, তখন যেই পাশটা বাইরে ছিল সেই পাশটা খেয়াল করতে হবে। সেই পাশটা তো জীবাণু থাকতে পারে। ডক্টর সাইফ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আপনার সাথে এই বিষয়ে আবারও কথা হবে। দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে অবশ্যই বলবো, করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করুন, নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন।